গুড মর্নিং। আজকে আমাদের এরর অ্যানালাইসিসে পার্ট 3টা শুরু করছি। তো এরর অ্যানালাইসিসে পার্ট 2 অবধি আমরা দেখেছি হাজি-বাজি, ক্যালকুলেশন, ভুল ভুল ভুল, ভুল বের করা ইত্যাদি ইত্যাদি। তো এখনও আমাদের শেষ হয়নি, কারণ পার্ট 3টা আমাদের শিখতেই হবে। পার্ট 3 শিখলে তবে গিয়ে একটু ইন্টারেস্টিং কিছু হয়তো পাওয়া যাবে, স্পেশালি জেই বা নিট, ইভেন ক্লাস 11-এ যারা আছে তাদেরও খুব কাজে লাগবে বলে আমার মনে হয়েছে এটা। যাই হোক, তো আজকে আমাদের টপিকগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ লিস্ট কাউন্ট একটা অন্যতম, ক্যালকুলেশন অফ এরর্স করতে হবে, এবং শেষ আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট সমস্ত এক্সামের জন্য, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। থিওরি তো শিখলাম রে বাবা, সলভটা করব কি করে, এটাই প্রবলেম সলভিং আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, তো আমরা প্রথমে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। তো লিস্ট কাউন্ট কাকে বলছি? লিস্ট কাউন্ট, দেখো এখানে এই নামের মধ্যেই মানেগুলো লুকিয়ে রয়েছে। লিস্ট মানে যদি আমরা ভাবি, লিস্ট মানে হচ্ছে কম, সহজ কথা হচ্ছে কম, কম। আর কাউন্ট হচ্ছে, কাউন্ট মানে তো গোনা। তো এর মানেটা কি দাঁড়ালো তাহলে? দেখো, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা লিমিটেশন আছে, সেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। তা লিস্ট কাউন্ট এইটাই বোঝায় যে একটা ইনস্ট্রুমেন্ট সবচেয়ে কম কতটা গুনতে পারে, মানে মাপতে পারে, কতটা কম মাপতে পারে। ইনস্ট্রুমেন্ট কতটা কম মাপতে পারবে? যা ইচ্ছা তাই না, যা ইচ্ছা তাই তো মাপতে পারে না, কারণ না হলে একই জিনিসের জন্য 3-4 রকম, 5 রকম, 7 রকম যন্ত্র হতো না। এটা আবার কি কথা হলো? ওকে, চলো এক্সপ্লেন করা যাক। এক্সপ্লেন করলে বোঝা যাবে, এক্সপ্লেনটাই আসল কাজ, এক্সপ্লানেশন। ধরো একটা সহজ একটা যন্ত্র কথা বলি, সহজ মানে মেজারমেন্টের কথা ভাবি আগে। সেই মেজারমেন্টটা হচ্ছে আমাদের কি মেজার করব না, আমরা লেন্থ মেজার করব, মেজারমেন্ট অফ লেন্থ। তো সাধারণভাবে আমরা 3 রকমের যন্ত্রের কথা জেনেছি বা জানবো এক্সপেরিমেন্টালি, যখন ল্যাবে তোমরা কাজ করবে বা যারা করেছো তারা এটা জানবে বলে আমি আশা করে থাকবো। প্রথমত অর্ডিনারি স্কেল, যেটা সবাই জানে, অর্ডিনারি স্কেল যেটা তোমার কাছে এই মুহূর্তে রয়েছে, যে স্কেলটা দিয়ে তুমি দাগ টেনেছো খাতায়, যে খাতায় তুমি নোট ডাউন করছো ইত্যাদি। তা অর্ডিনারি স্কেল যেটা, সেটা ভালো করে যদি খেয়াল করে দেখো, তো সেটা সবচেয়ে কম মাপতে পারে কত, সবচেয়ে কম কত মাপতে পারে? তো তুমি দেখতে পাবে ওটা মাপতে পারে হচ্ছে 1 মিলিমিটার, তার নিচে তুমি মাপতে পারবে না, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.1 সেন্টিমিটার। আমি 0.1 সেন্টিমিটার লিখছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে বিষয়টা। তা অর্ডিনারি স্কেল এরকম হলো, সেটার লেন্থ মাপছি আমি একরকম। সেকেন্ডলি আমরা আলোচনা করতে পারি ভার্নিয়ার নিয়ে, ভার্নিয়ার স্কেল, যেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিভার্স আর ভার্নিয়ার সি। আমি একটু কুড়ে মানুষ তো, লিখতে একটু কষ্ট হয়। তো ভার্নিয়ার ক্যালিপার্সে কী হচ্ছে, এখানে লিস্ট কাউন্টটা কত দাঁড়াচ্ছে না, 0.01 সেন্টিমিটার। তো তাতে কী হলো? আচ্ছা, আরেকটা করি, এটা হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজের বেলা কী হয়? স্ক্রু গেজের লিস্ট কাউন্ট কত হয় কি জানা আছে কারো? যদি কারো জানা থাকে খুব ভালো কথা, তাহলে স্ক্রু গেজের জন্য কত হয় জেনে থাকো তো আরও ভালো। আরও একটা শূন্য এক্সট্রা হবে, 0.01 সেন্টিমিটার। দেন হোয়াট, তাহলে হলোটা কি? বিভিন্ন যন্ত্রের বিভিন্ন রকম মাপ, সব তো বুঝলাম। ব্যাপারটা হচ্ছে 3টে দিয়ে আমরা লেন্থ মাপতে পারি। কি মাপতে পারি? লেন্থ। তাহলে আমার অর্ডিনারি স্কেল দিয়ে যদি সব হয়ে যায়, তবে এই ভার্নিয়ার, স্ক্রু গেজ এবং আরও ফার্দার ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো প্রয়োজন কেন পড়ব? বেশ ভালো কথা। একটুখানি আমরা ফার্দার একটু ডিসকাশনে যাই। বিরক্ত লাগছে না? স্বাভাবিক, বিরক্ত লাগার কথাও। ফিজিক্সের এই পার্ট, মানে এই পোর্শনটা যখন ডিসকাশন চলে, সেটা খুব বিরক্তিকর। দু চারটে অঙ্ক টঙ্ক না করলে কি আর ভালো লাগে? পরীক্ষা পাশ করবো কী করে? যাই হোক, তো আমরা স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার্স এবং অর্ডিনারি স্কেল তিনটেরই আমরা লিস্ট কাউন্টটা দেখে নিলাম। তো তাতে হলোটা কি? দেখো, আমরা বললাম যে অর্ডিনারি স্কেল, অর্ডিনারি স্কেল যেটা অর্ডিনারি, সেটা মাপতে পারে 0.1 সেন্টিমিটার। গুড। এখন তোমার জিনিস মাপতে দেওয়া হলো, আমি বললাম এটা মাপো তো 0.04 সেন্টিমিটার।
কোশ্চেনটা কীরকম হলো না? কারণ আমি মাপতেই পারি সবচেয়ে কম এটা, আমি তোমাকে দিলাম তার চেয়ে অনেক বেশি কম, তাহলে মাপবো কী করে? অর্ডিনারি স্কেল মাপা যাবে? যাবে না। তো 0.04 সেন্টিমিটার এটা কী দিয়ে মাপতে পারি তাহলে? তাহলে আমরা যেভাবে ভার্নিয়ার ইউজ করি, ভার্নিয়ার সি, ভার্নিয়ার ক্যালিপার যদি আমরা ইউজ করি তাহলে কি মাপতে পারবো? কারণ হ্যাঁ পারবো, কারণ হচ্ছে 0.01 সেন্টিমিটার হচ্ছে এর লিস্ট কাউন্ট, অর্থাৎ লিস্ট কাউন্টে 4 টাইমস, তাই তো? 4 ইন্টু লিস্ট কাউন্ট, সেটাই হচ্ছে মাপ। গুড, সে তো গেল। তাহলে আমি তার চেয়ে একটু ছোটো করি, আর একটুখানি কাছাকাছি 0.004 সেন্টিমিটার। এবার দেখো ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপা যাবে না, তাই আমার লাগবে স্ক্রু গেজ। তাই আমার স্ক্রু গেজ প্রয়োজন হয়ে পড়ছে। তো স্ক্রু গেজের কারণ স্ক্রু গেজের লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 সেন্টিমিটার, সুতরাং সেটা তুমি পাচ্ছ এটা 4 ইন্টু লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ। তো লিস্ট কাউন্ট আমাদের কি দিচ্ছে আসলে? তো লিস্ট কাউন্ট দিয়ে আমার লাভটা কি? এই লিস্ট কাউন্ট শিখে বা কী হবে আমার? 2-3টে বিষয় আছে। বিষয় হচ্ছে প্রথমত একটা জিনিস জেনে রাখো, বা একটা জিনিস জেনে রাখা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এটা রুল বলতে পারো, বা একটা রুল হিসেবেই ধরে নাও আপাতত, কখনো উদ্ধার করার চেষ্টা করো এটা মানেটা কী হলো। স্মলার দ্য লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট যত কম হবে বেটার দ্য ইনস্ট্রুমেন্ট। এটা মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টে তত বেশি ভালো হবে যদি কম হয়, বেটার দ্য ইনস্ট্রুমেন্ট। বোঝা গেল? কোনো ইনস্ট্রুমেন্ট ভালো কি খারাপ সেটা বোঝার সবচেয়ে সহজতম উপায়টা হচ্ছে যে তার লিস্ট কাউন্টটাকে ওয়াচ করো। লিস্ট কাউন্টটা যদি কম হয় তবে সেই ইনস্ট্রুমেন্টটা তত বেশি বেটার। ক্লিয়ার এটা? বেশ, তো চলো আর একটুখানি এগোনো যাক, ফার্দার ফার্দার ফার্দার। তার আগে আমরা একটা পুরনো কিছু আইডিয়া একটুখানি রিক্যাপ করে নেব, কারণ এই রিক্যাপ করাটা খুব প্রয়োজন। ধরে নাও 21.2 সেন্টিমিটার, এই সংখ্যাটা খেয়াল রেখো, বা এই সংখ্যাটা আমি নিচ্ছি একটা বিশেষ কারণে, সেটা একটু করে বুঝতে পারবে। 21.2 সেন্টিমিটার, সিগনিফিকেন্ট ফিগার্স 3, ওকে গুড। সিগনিফিকেন্ট ফিগার্স নিয়ে আমার এখানে আলোচনা নয়, আমার আলোচনার বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা কি কি পাচ্ছি। দেখো, প্রথম কথা, এই ডিজিটটা শিওর, এই ডিজিটটা এটাও শিওর, এই ডিজিটটা, এই ডিজিটটা কি শিওর? এটা ডাউটফুল। এই ডাউটফুল ডিজিটটা নিয়ে আমাদের এই লিস্ট কাউন্টের গল্পটা চলে আসছে। দেখো, লাস্ট ডিজিট যেটা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট ডিজিটটা দেখো 0.2, 0.2 মানে আমরা কি লিখতে পারি 0.1 ইন্টু 2, তাই না? লিখতে পারি তো 0.1 ইন্টু 2। যদি থাকতো 0.23, তাহলে আমরা কি লিখতে পারতাম 0.0 কত 0.01 ইন্টু 23 লেখা যেত। অর্থাৎ আমাদের বিষয়টা কি দাঁড়ালো, যে এই যে ডিজিট লাস্টে আমরা দেখছি, যে ডাউটফুল ডিজিটগুলো, এই ডাউটফুল ডিজিট থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? লিস্ট কাউন্ট পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? লিস্ট কাউন্ট। আমি কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? মানে আমার কথাটা কি পরিষ্কার হচ্ছে? এই লাস্ট ডিজিট থেকে আমরা লিস্ট কাউন্টটা পেয়ে যাচ্ছি। তাহলে উপায় কি? উপায় হচ্ছে এটাই, আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, সেই সংখ্যা নিয়ে ধরো যে কোনো সংখ্যা, ধরো 32.3219, ওকে। এখান থেকে লিস্ট কাউন্ট কিও ক্যালকুলেট করবো। এর লিস্ট কাউন্ট যে যন্ত্রে মাপা হয়েছে তার লিস্ট কাউন্ট কত? কোশ্চেন ইজ দিস, লিস্ট কাউন্টটা কত হচ্ছে? এই লিস্ট কাউন্টটা হচ্ছে এটা, দশমিক আছে, দশমিক থাক, প্রথম 0 0 0, লাস্ট ডিজিট 1, তার মানে এর লিস্ট কাউন্ট হচ্ছে 1 2 3 1।
এর লিস্ট কাউন্ট হচ্ছে এটা। এইভাবে লিস্ট কাউন্ট আমরা ক্যালকুলেট করে দিতে পারি যে কোনো নাম্বার থেকে, যে কোনো মেজারমেন্ট থেকে, যে কোন যে যন্ত্রে ইউজ করে সেই যন্ত্রের লিস্ট কাউন্ট কত। লিস্ট কাউন্টটা আমরা পেয়ে গেলেই আমরা বলে দিতে পারবো যে ওকে একজন মেপেছে এই যন্ত্রে, একজন মেপেছে হচ্ছে 32.32। হোয়াট ইজ গুড, আই মিন ইনস্ট্রুমেন্ট কোনটা বেটার হবে। এখানকার লিস্ট কাউন্ট কত হচ্ছে, এর লিস্ট কাউন্ট 0.01। তাহলে আমরা কি বললাম যে লিস্ট কাউন্ট যত ছোট হবে এটা অবশ্যই ছোট। 0.0001 অবশ্যই লেস দেন 0.01, তাই না? তার মানে কোন ইনস্ট্রুমেন্টটা বেটার? অবশ্যই যে ইনস্ট্রুমেন্টে এই মাপটা পাওয়া গেছে সেটা বেটার। তাহলে এটা কি ভুল? না, ভুল নয়। আমাদের বক্তব্য হচ্ছে বেটার কিনা, বুঝতে পারো? তো আমরা আরেকটুখানি এগোই এবার আস্তে আস্তে, বেশি বকবক করে তো লাভ নেই একই টপিকের উপরে। তো টপিকটা যেহেতু বেশ মজার মনে করে নিতে পারো, আসলে মজাটাই আসল। ফিজিক্সে মজা যদি পাও, ফিজিক্স বলে না, আমি যেমন ইতিহাসে একটু মজা পেয়ে থাকি, তো যেখানে মজা পাবে তুমি সেখানে এগোতে পারো। তো যাই হোক, ইতিহাসে মজা পেয়ে কাজ নেই, ইতিহাস থাক, সবাই আসলে পাতিহাস করা যাবে। তো একটা পেন্সিল নিয়েছি আমি, একটা পেন্সিল, আমি কিন্তু আঁকাতে এক্সপার্ট, হ্যাঁ খুব ভালো আঁকতে পারি, দেখতেই পাচ্ছ পেন্সিলটা এত সুন্দর রেখেছি। তো এরকম পেন্সিল আছে একটা, পেন্সিলটাকে আমাদের মাপতে হবে। তো তার জন্য আমরা কী লাগবে, একটা অর্ডিনারি স্কেল নিলাম। আচ্ছা, তোমার যে পেন্সিল আছে সেটা অর্ডিনারি স্কেলে মাপাটাই সাধারণত আমরা মেপে থাকি। তাহলে অর্ডিনারি স্কেলে যদি আমরা একটা মাপি, কী পাবো? কিছু একটা ভ্যালু পাবো তো বটে। ধরো পেলাম, আমি ওই নাম্বারটাই পেলাম, 21.2 সেন্টিমিটার। স্যার আমার স্কুল 15 সেন্টিমিটার না, ইটস ওকে, তুমি দুবারে মাপবে, অসুবিধা তো কিছু নেই। কারণ 15, 15, 30, 15, 15, 30, অসুবিধা কিছু নেই। 21.2 সেন্টিমিটার অনেক বড় পেন্সিল। আচ্ছা যাই হোক, হোক বড় পেন্সিল। তো 21.2 সেন্টিমিটার যখন মাপতে যাচ্ছি আমরা, আমি একটু আগে আলোচনা করলাম আমার ডাউটফুল ডিজিট কোনটা, এইটা, এটা আমার ডাউট ডিজিট, ডিডিএলজি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। সিনেমাটা আজও পুরোটা দেখতে পাইনি বোধহয়, খুব বিখ্যাত সিনেমা শুনেছি, কিন্তু সিনেমাটা ওই পার্ট করে কোথাও কোথাও দেখেছি, বিখ্যাত ডায়লগ কিছু শোনা হচ্ছে, এটুকুই যাই হোক, দুঃখের বিষয়টা। তো এটা হচ্ছে ডাউটফুল ডিজিট। তো ডাউটফুল ডিজিট থেকে আমরা পেয়ে গেলাম লিস্ট কাউন্ট কত, 0.1 সেন্টিমিটার। ওকে, দেখো আমার কত কিছু শুধুমাত্র এখান থেকে পেয়ে যাব। তার মানে এই যে আমি মেজার করলাম, সেই মেজারটার মধ্যে কি হতে পারে, 21.2 যে মেজারটা পেয়েছি, এটা এরকম হতেই পারে যে অ্যাকচুয়ালি এটা 21.1 বা 21.3 হতেই পারে, কিন্তু তার চেয়ে এদিক ওদিক হবে না বলে আমার ধারণা। কারণ আমার লিস্ট কাউন্ট যেটা এদের লিখছি না, এলসি লিস্ট কাউন্ট যেটা 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের আসলে লেখা উচিত যে মেজারমেন্টটা করছি সেটা হচ্ছে কত, 21.2 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার অবশ্যই। তাহলে এই যে আমাদের মেজারমেন্টের টেকনিক চলে এলো এখানে, যেখানে আমার বলে দেওয়া হলো যে আমার মাপে কত ভুল হতে পারে, আমি বেস্ট ট্রাই করেছি। আমি 0.1, কেউ 0.3 করলে সেটা বিরাট বড় ভুল হয়ে যাবে, কারণ আমার 0.1 সেন্টিমিটার আমার লিস্ট কাউন্ট, তার চেয়ে বেশি হওয়াটা মোটেও বাঞ্ছনীয় না কোনো একটা এক্সপেরিমেন্টে, একদমই বাঞ্ছনীয় না। যাই হোক, তাহলে 21.2 প্লাস মাইনাস 0.1, দ্যাটস গুড। তাহলে এর মধ্যে এরর কত, আমাদের ক্যালকুলেশনে এরর বের করতে হবে। তাহলে মেজারমেন্টের যে এরর সেটা আমরা আগের দিন দেখেছিলাম, সেটাকে আমরা লিখেছিলাম কি বলে, মেজারমেন্টে এরর, ভুল, ডেল্টা এক্স কত হতে পারে, অবশ্যই এইটা আমার এরর 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখো, হাতে করে করতে হয় বলেছিলাম আমি, না করলে তো হবে না। তো যাই হোক, ফ্র্যাকশনাল এরর তাহলে আমরা বের করবো এবার। ফ্র্যাকশনাল এররটা কত হচ্ছে, ডেল্টা এক্স বাই এক্স সমান সমান 0.1 বাই 21.2, 0.2, কারণ এক্স যেটা হচ্ছে এক্স।
আর এটা হচ্ছে কত, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। এই কনসেপ্টটা মাথায় রাখো, প্রবলেম সলভ করতে কাজে লাগবে। যখন এই প্লাস মাইনাসের গল্প থাকবে বুঝে নেবে এই ডেল্টা এক্সটা হচ্ছে আর কিছুই না, এই যেটা প্লাস মাইনাসের সঙ্গে আছে এরর পার্টটা। তো যাই হোক, এটা কত আসছে, এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে 0.5 এবং সিগনিফিকেন্ট ফিগার মতন করে, কারণ এখানে ডিভিশনের রুল অনুযায়ী বা সিগনিফিকেন্ট ফিগারে মাল্টিপ্লিকেশনের রুল অনুযায়ী দ্য লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগার যার সেই অনুযায়ী আমার এই ভ্যালুটা বসবে। তো 0.5 হলো। এর ইউনিট থাকবে না, থাকবে না, কারণ এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার। এরর যে ক্যালকুলেশন হচ্ছে সেটা কিন্তু ডাইমেনশনলেস হয়ে যাচ্ছে, তাই না? ফ্র্যাকশনাল এররটা সেটা তো ফ্র্যাকশনাল বা আপেক্ষিক বা ফ্র্যাকশনাল, বাংলা কী হবে, যাই হোক। তাহলে ডেল্টা এক্স যদি এরর হয় তাহলে পার্সেন্টেজ এরর কত হচ্ছে, পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর মানে কত হচ্ছে, জাস্ট ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, তাহলে কত আসবে 0.5 ইন্টু 100 নাকি? না, এটা বোধহয় আমারই ভুল হচ্ছে, 0.005 হবে, কারণ নইলে পার্সেন্টেজ খুব বড্ড বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, 0.005 তোমরা হাতে করে করে দেখো কত আসছে। তো এটা আসবে হচ্ছে তোমার 0.5%, কারণ নইলে আমি যে এরর দেখাচ্ছিলাম সেই এরর ভয়ঙ্কর হয়ে যাবে, 50% এরর চলে আসছিল। তো 0.5% এরর খুব খুব কম, মিনিমাম। তাহলে অন্যান্য এরর যদি আমরা এলিমিনেট করেও ফেলি, আমাদের স্কেলের এই লিস্ট কাউন্টের জন্য এরর আমাদের থেকেই যাচ্ছে, আমরা এটা থেকে এড়াতে পারছি না, তাই না? ওকে, দ্যাটস গুড, খুব ভালো কথা। তো নেক্সট, এখনও তো শেষ হয়নি, এবার আমাদের ক্যালকুলেশন, এররের ক্যালকুলেশন করতে হবে। তো এতক্ষণ কী করলাম, এতক্ষণ যেটা করলাম সেটা কী করলাম, কিছু একটা করলাম। তো এবার আমাদের একটু ক্যালকুলেশনে আসতে হবে। কি বিরক্তিকর, এতক্ষণ তাহলে কি করলাম, করলাম কিছু একটা। তো ক্যালকুলেশন অফ এররের ক্ষেত্রে আমরা একটা দারুণ অ্যাপ্রোচ নেব। অ্যাপ্রোচটা কিসের, আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের সময় ডাইমেনশন বের করার যে পদ্ধতিটা নিয়েছিলাম, অর্থাৎ যে যে রাশির উপর নির্ভরশীল সেই রাশিগুলোকে লিখে ফেলা এবং তাদের পাওয়ারে নিয়ে নেওয়া, আমরা এই অ্যাপ্রোচটাকে নেব এবং ক্যালকুলেশনে রুলটাকে কিছুটা পরিমাণে বার করব, পুরোটা বার করব না, মানে রুলটা বার করব, পুরো ক্যালকুলেশনটা করা যাবে না, কারণ পুরো ক্যালকুলেশন করার জন্য যে ম্যাথামেটিক্স প্রয়োজন তোমরা 11-12 পুরোটা শেখোনি। তো যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমার তো শেষ অবধি ফর্মুলা লাগবে। আরে স্যার ফর্মুলা দিন, পরীক্ষার হলে কে প্রুফ চায়, তা ঠিক, প্রুফ কেউ চাইছেন না। তো তাহলে চলো আর কি, কেউ যখন চাইছেই না প্রুফ, ধরা যাক, ধরো তোমাকে ক্যালকুলেট করতে হবে, তোমাকে বলা হলো ক্যালকুলেট এস। এস কি, এস কোনো একটা রাশি। এসের গল্পটা হচ্ছে, এস তুমি সরাসরি ক্যালকুলেট করতে পারছো না, তো কী করতে হবে এবার, বড় ঝামেলার বিষয়। তুমি দেখলে এস যে এস, সেই এসটা তিনটে ফাংশন, মানে তিনটে অন্য ফাংশন বলবো কেন, তিনটে অন্য রাশির উপর নির্ভর করছে। ধরো এক্সের উপর নির্ভর করছে, ওয়াইয়ের উপর নির্ভর করছে এবং জেডের উপর নির্ভর করছে, ধরে না। কীভাবে নির্ভর করছে জানি না, দ্য বেস্ট ওয়ে ডাইমেনশন অ্যানালাইজ করার সময় যে পদ্ধতি সেটাই নেব। কি সেটা মনে আছে, এস সমান সমান একটা কনস্ট্যান্টকে দিলাম গুণ করে, এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি। মনে পড়ছে? আমরা তারপর ডাইমেনশন বের করেছিলাম, এবিসি বের করেছিলাম, ইত্যাদি ইত্যাদি। আমরা এই অ্যাপ্রোচটাকে নিচ্ছি, এই অ্যাপ্রোচটা নিয়ে, তার কারণ হচ্ছে ধরো এবার আমাদের কাজ কি, এক্স তো ক্যালকুলেট করার সময় আমাদের এক্স লাগবে, ওয়াই লাগবে, জেড লাগবে, এবিসি কিছু একটা 3, 2, 5, 7, তুমি ইকুয়েশনটা জানো কি, ধরা যাক এটা একটা নোন এক্সপ্রেশন, নোন এবিসি কোনো একটা ভ্যালু হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিছু একটা, আমাদের সেটা জানা দরকার। এটা জাস্ট একটা বীজগাণিতিক চিন্তাভাবনা মাত্র। তুমি এবিসির ট্রু ভ্যালু নিয়ে তুমি মাথা ঘামিও না, ট্রু ভ্যালু মিনস এররের না, মানে অ্যাকচুয়াল ভ্যালু কত বা এস কি, এই নিয়ে মাথা ঘামাতে আমি বলছি না একদম। শুধু অ্যাপ্রোচটা দেখো,
এটা আমাদের নোন রয়েছে। এখন আমাদের যেটা করতে হয় এক্সপেরিমেন্ট করার সময় সেটা হচ্ছে এক্সকে বের করতে হবে, ওয়াইকে বের করতে হবে, জেডকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই জেড তিনটে রাশি, তিনটে ভৌত রাশি। ধরে নাও আমার ইনস্ট্রুমেন্ট আছে, একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা আমার এক্স মেপেছে, এটা এক্স মেপেছে, এবং এখান থেকে আমি দেখলাম ডেল্টা এক্স পরিমাণ এরর এসছে প্লাস মাইনাস। ওকে, তো লিস্ট কাউন্ট থেকে আমি ওখান থেকে প্রত্যেকটা রাশি আলাদা করে ক্যালকুলেট করতে পারছি। সেকেন্ড, আরও একটা ইনস্ট্রুমেন্টে আমাকে মাপতে হয়েছে, ধরে নাও এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে, এরকম একটা ইনস্ট্রুমেন্ট, সেখানে আমি ওয়াই মেপেছি। ওয়াই মাপার সময় আমার ডেল্টা ওয়াই এসছে, দ্যাটস গুড অ্যান্ড নাইস। থার্ডলি আমরা যেটা করতে পারছি, ধরে নাও কী করা যায়, আর একটা যেটা যন্ত্র কেমন দেখতে হবে, ধরে নাও যন্ত্র হচ্ছে দেখতে এরকম একটা যন্ত্র, যেটা দিয়ে মাপছি আমরা জেড, এবং তাতে এরর এসছে আমার প্লাস মাইনাস ডেল্টা জেড। এখন যখন আমি এই ভ্যালুগুলোকে বসাবো, মানে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কত এসছে, এর ভ্যালু এসছে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, এর এসছে কত ওয়াই, আর এর কত হবে জেড। জেডগুলো দুইয়ের মতো হয়ে যায় সবাই বলে, আমিও বলি। তো যাই হোক, এই ভ্যালুগুলো যখন তুমি এখানে বসাবে, দেখো এক্সের এই এরর, ওয়াইয়ের এই এরর, জেডের এই এরর ভিতরে ঢুকে বসে থাকবে এবং এসে একটা এরর তৈরি করবে, তাই না? এসে একটা এরর তৈরি করবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে মাথায় রাখো যে কেন এররটা আসছে এই কারণে। এবার আসছে তো বুঝলাম, এবার আমাদের কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। দ্য ট্রিক, ফিজিক্স যারা পড়ছে বা ফিজিসিস্ট যারা রয়েছেন, তারা কিন্তু বহু ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ট্রিক ইউজ করেন। তারা ডিটেলস ম্যাথামেটিক্সে একটু যে কম যান, তারা বরঞ্চ একটুখানি ম্যাথামেটিক্সের ট্রিক ইউজ করেন। দ্য ফার্স্ট ট্রিক হচ্ছে, যেহেতু আমার মাথায় পাওয়ার রয়েছে, ঠিক আছে, পাওয়ার আছে সব, প্রথম বুদ্ধি হচ্ছে আমাদের লগ নেওয়া। লগ তোমরা যারা করেছো তারা লগ জানো, আমি তবু লগের কিছু নিয়ম লিখে দেবো। লগ অফ এস সমান সমান লগ অফ কে এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি। যারা জানো তারা দেখো, যারা জানো তারাও জানো, দেখো ভালো করে। এটা লগ এক্স থাকলো। লগের একটা ভারী অদ্ভুত প্রপার্টি হচ্ছে যে ভিতরে যদি কোনো গুণ থাকে, সে প্রত্যেকটাকেও যোগ আকারে লিখবে। তার মানে এটা যোগ আকারে লিখলে কী হবে, লগ অফ কে প্লাস লগ অফ এক্স টু দি পাওয়ার এ প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার বি প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার সি। বোঝা গেল? প্রত্যেকটাকে যোগ আকারে লেখা হলো। লগের এটা একটা বৈশিষ্ট্য, স্পেশালিটি, এবং এই জন্য হয়তো লগ আমরা ইউজ করবো বারবার করে, হয়তো না, নিশ্চয়ই, এত হয়তো ভালো না। লগের আরও একটা প্রপার্টি হচ্ছে যে এই যে ভিতরে যে আছে তার ঘাড়ে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে কেউ লগের বাইরে বার করে দেবে। দেখো, ইউজ করার মজা আছে না। এ লগ এক্স প্লাস বি লগ ওয়াই প্লাস সি লগ জেড। ওয়াও, তাহলে দেখো রাশিগুলো কিন্তু লগের আকারে চলে এলো, শুধুমাত্র এক্স ওয়াই এবং জেড। এ বি সি তিনটে বাইরে বেরিয়ে গেছে, এই কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট দিয়ে আমার কোনো যায় আসে না এখনও। তো এখনও কিন্তু মেথড শেষ হলো না। এরপর যে মেথডটা নেওয়া হয় সেটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, যে মেথডটাকে আমি তোমাদের আর করে দেখাবো না, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ হয়তো অনেকে খুব ভালো করে মনে নেই বা ভুলে গেছো বা অনেকে জানো না, তো পার্শিয়াল ডেরিভেটিভ কথা না বলাই ভালো। যাই হোক, এটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, করে যেটা পাবো সেটা হচ্ছে এইরকম, ডেল্টা এস বাই এস ইকুয়ালস টু এ ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস বি ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস সি ইন্টু ডেল্টা জেড বাই জেড। হোয়াট এ মার্ভেলাস ইকুয়েশন! কিছুই বুঝলাম না, তাই তো? প্রবলেম না করলে কিছু বোঝা যাবে না। আমরা এরপর প্রবলেম করবো, কারণ ফর্মুলাটা আমরা হাতে পেয়ে গেছি। খেয়াল করে দেখো, কে এখানে কোথাও নেই, তার মানে এখান থেকে কি বুঝলে, কোনো এক্সপ্রেশনে কোনো কনস্ট্যান্ট থাকলে বা কোনো নাম্বার থাকলে, এক্সপ্রেশনে নোট ডাউন করো,
এক্সপ্রেশনে কোনো কনস্ট্যান্ট থাকলে তা এরর হিসাবে বা তার এরর কাউন্ট করতে হয় না, হয় না। এটার কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট, তাই এটার কারণ একটাই যে সেটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কাকে বলবো না, কনস্ট্যান্ট আমরা তাকেই বলবো, একটু কাটাকুটি হয়ে গেল, কনস্ট্যান্ট আমরা তাকেই বলবো যার কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমাদের প্রিভিয়াস এক্সপ্রেশনটা কী ছিল না, এস সমান সমান কে ইন্টু এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি এবং জেড টু দি পাওয়ার সি। দেখো কিছু রুল বা কিছু একটা ব্যবস্থা মানে মনে রাখার মতন কিছু টেকনিক তোমরা তৈরি করতে পারছো কি না, যদি পারো ভালো কথা, না পারলে তো আজ আমি প্রবলেম করতে করতেই দেখবো। যাই হোক, তো পার্সেন্টেজ এরর তাহলে কত হবে, পার্সেন্টেজ এরর ক্যালকুলেশন করা হয় পার্সেন্টেজ এরর, হোয়াট ইজ আ পার্সেন্টেজ এরর অফ দিস, সহজ কথা হচ্ছে ডেল্টা এস বাই এস ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে প্রত্যেকটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা, লিখতে হবে, মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে ডেল্টা এক্সে প্লাস নেবো না মাইনাস নেবো, ইম্পর্টেন্ট জায়গা এটা, ইউ হ্যাভ টু রিমাইন্ড ইট। এক্সপ্রেশন তো আমরা এটা পেয়ে গেলাম, মনে রেখো এটা সবসময় মড নিতে হয়, অর্থাৎ সবসময় পজিটিভ ভ্যালু নেব আমরা। এক্সপ্রেশন তো স্যার দিয়ে দিয়েছিলেন, একটু তো সব গেছিলো আমাদের গন্ডগোল হয়ে। ধীরে বৎস ধীরে, পরপর আস্তে আস্তে বোঝো। মডটা নিচ্ছি আমরা, তার কারণ হচ্ছে যে যাতে করে নেগেটিভ ভ্যালুটা না আসে। আমরা এটা বের করছি ডেল্টা এস বাই এস, এটা হচ্ছে ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমাম কতটা ভুল হতে পারে, মিনিমাম ভুল দিতে আমাদের লাভ নেই। সর্বোচ্চ ভুলের মাত্রা কত হতে পারে সেটা ক্যালকুলেশন করা, এর চেয়ে বেশি ভুল হবে না, এটা ম্যাক্সিমাম, অর্থাৎ যা হবে এর মধ্যেই হবে। সবচেয়ে বেশি ভুলটা বের করার যখন আমরা এটা তখন এটা করছি, ওই দিন ধরো মাইনাস কোনো সাইন একটু নিয়ে নিই, তাই ম্যাক্সিমাম তো বেরোবে না, কিছুটা কম বেরোবে, তাই তো, কারণ কোনোটা মাইনাস চলে আসলে জিনিসটা ছোটো হয়ে যাবে। সুতরাং আমরা কী নেব, সবসময় পজিটিভ নেব, সবসময় বি পজিটিভ, বি পজিটিভ বা বি পজিটিভ, ব্লাড গ্রুপ হয়ে গেল থেকে, বি পজিটিভ ব্লাড গ্রুপ, এগুলো একদম খুব কী বলবো বাজে জোকস আর কি। যাই হোক, মনে রাখো ডেল্টা এস বাই এস এই মডটা কিন্তু আমাদের নিতে হবে, মডটা না নিলে আমাদের ক্যালকুলেশনটা কী হবে, গন্ডগোল হয়ে যাবে। দ্যাটস গুড। নেক্সট আমরা ধীরে ধীরে এইবারে কিন্তু প্রবলেম কিছু করতে হবে, কারণ আমার আলটিমেটলি নিট দাও, যেই দাও, ক্লাস 11 দাও, এবং সবচেয়ে বড় তো প্রবলেম সলভ করতে হয়, কিন্তু এগুলো কিচ্ছু দিলে না, তুমি ভাবলে ভবিষ্যতে আমি ফিজিক্সটাই পড়বো, আমার না ওটা খুব ভালো লেগেছে, তাহলে সেবেলা কী হবে, তখন আমাদের নিট বা যেই এর জন্য বা সরি, তখন কিন্তু আমাদের এই কনসেপ্টগুলো বোঝার জন্য বা এই করার জন্য প্রবলেমটাকে এইসব হাজিবাজি অ্যাপ্লাই করে এই মানে কী বলবো, একটা কিছু একটা করতে হবে, তো মানে সলভ করতে হবে, সলভ না করলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা তোমরা অনেক সময় প্রবলেমে দেখবে, ধরেন এটা তো মাল্টিপ্লিকেশন ছিল, মাল্টিপ্লিকেশনে তো লগ ফগ নিয়ে করে দিলাম, যদি অ্যাডিশন ফর্মে থাকে মানে জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, জেড নেবো না, জেড নেওয়াটা ঠিক না, জেড আমরা আগের বার একটা নিয়েছিলাম, কারণ বারবার জেড নিয়ে লাভ নেই। এস, এস সমান সমান এক্স প্লাস ওয়াই, ধরো প্লাস জেডই আছে মাল্টিপ্লিকেশন, তাহলে ডেল্টা জেড মানে ডেল্টা এস কত হবে, ডেল্টা এস সমান সমান হবে ডেল্টা এক্স মড প্লাস ডেল্টা ওয়াই মড প্লাস ডেল্টা জেড। ওকে স্যার, কোই বাত নেই, যোগ থাকলে সব যোগ, হ্যাঁ ঠিক, তাহলে বিয়োগ থাকলে সব বিয়োগ, না রে বাবা, এত তাড়াতাড়ি কনক্লুশনে আসা উচিত নহে, কনক্লুশন মে হার্মফুল ফর এভরিওয়ান। তো এখানে মাইনাস রয়েছে, তাহলে ডেল্টা এক্স কত হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, ওকে হোক, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা জেড, কি বুঝলে, যোগ বা বিয়োগ যাই হোক না কেন একই হবে ব্যাপারটা, মাইনাসের কোনো জায়গা নেই, মাইনাসে কোনো স্থান নেই এরর ক্যালকুলেশনে, বি পজিটিভ, বি পজিটিভ অ্যান্ড বি পজিটিভ।
মাইনাস আমরা নেব না, এটা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নাও। প্রবলেম করতে গিয়ে আমরা কয়েকটা প্রবলেম যেহেতু করবো বলছি, সেই প্রবলেম করতে গিয়ে আমরা এটাকে আরও ভালোভাবে রিয়ালাইজ করবো, রিয়ালাইজেশনটা তো আসল। তো যাই হোক, সেই প্রবলেম করতে গিয়ে প্রথম প্রবলেমটা আমরা দেখি একটু। প্রথম প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এখন, কি বলছে, ইফ দ্য এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্ফিয়ার। তো আমরা একটা স্ফিয়ারে কিনতে হবে। দেখো, আমি যখন প্রবলেম করাবো তখন টেকনিক্স অফ প্রবলেম সলভিংটাও আমি কিছুটা করে তোমাদের শিখিয়ে দেবো। মানে আমি যেভাবে প্রবলেম সলভিং টেকনিকটা নিজে শিখেছি, তার একটা স্ফিয়ার এঁকে ফেলি আগে। ছবি আঁকতে হবে, প্রথম কথা ছবি আঁকতে হবে। ছবি আঁকা শিখতে বেশ ভালো লাগে, মজা লাগে। তো স্ফিয়ারে কী হলো, যে এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস, রেডিয়াস যেটা আছে সেই রেডিয়াসের এরর পেলাম আমরা 2%। 2%, আমরা ফার্স্ট কী পেয়ে গেলাম, ডেল্টা আর, পার্সেন্টেজ পেলাম। ডেল্টা আর যেটা বাই আর, এইটা পেলাম আমরা 2%। অবশ্যই ইন্টু 100 করা আছে। আর চলো আমি এটা 100 হিসাবে লিখি বরঞ্চ, তোমার আবার কনফিউজ হয়ে যাবে। কনফিউশন তো মা বাপ নেই। তো ডেল্টা আর বাই আর ইন্টু 100 সমান সমান 2%। ফার্স্ট যেটা আমরা এটা পেলাম। ওকে, নেক্সট কি বলছে, দ্য এরর ইন দ্য ডিটারমিনেশন অফ ভলিউম। তা ভলিউমের এরর মানে হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ভি বাই ভি। আমাদের এটা ক্যালকুলেট করতে হবে, এটা কত, তাই তো? তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যেটার ক্যালকুলেশন করতে হবে, যে জিনিসটা ক্যালকুলেট করতে হবে, যার এরর ক্যালকুলেট করতে হবে, তার ফর্মুলাটা প্রয়োজন, ওয়ার্কিং ফর্মুলা। সেটা কি? ভলিউমের ফর্মুলা তোমরা সবাই জানো, 4/3 পাই আর কিউ। ওয়াচ, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। আমরা কি বলেছিলাম, কনস্ট্যান্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তার মানে এটাকে আমাদের একদম ধর্তব্যের মধ্যেই রাখবো না। তাহলে আমরা ডেল্টা ভি বাই ভি সমান সমান কত লিখছি, যেটা পড়ে রয়েছে, অর্থাৎ যেটা ভ্যারি করছে, যে ডেটাটা দেওয়া আছে সেইটার ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার ইন্টু ডেল্টা আর বাই আর। ফর্মুলা থেকে মনে করে দেখো, যদি ফর্মুলাটা একবার আমি এখানে লিখি, দেওয়া ফর্মুলাটা কী ছিল, ডেল্টা এস বাই এস সমান সমান, আমি একটা টার্ম লিখছি, এ ইন্টু ডেল্টা এক্স বাই এক্স, যখন এস ইকুয়ালস টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার এ, সিঙ্গেল টার্ম তাই। এটা সামনে চলে এসছে, ডেল্টা এক্স বাই এক্স রয়ে গেছে। দ্য সেম মেথড করতে পারবে। তাহলে ডেল্টা ভি বাই ভি কত হবে, সমান সমান 3, ডেল্টা আর বাই আর মানে হচ্ছে কত, 2%। আমি এটা কী করলাম বলো তো, এটা ঠিক করলাম না, তাই না? একটু ভদ্র হয়ে পড়া উচিত, কারণ তোমরা কনফিউজ হয়ে যাবে অনেকে। বুঝে ফেলি, সেটা হচ্ছে তাহলে ডেল্টা ভি বাই ভি পার্সেন্টেজ এরর ইন্টু 100 সমান সমান ডেল্টা 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100। এইবার বোধহয় তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এই সংখ্যাটা চলে এসছে 2%। তুমি 100 না দিতে কী হতো, সংখ্যাটা বসিয়ে দিতে খুব সিম্পল ওয়েতে, যা আসতো সেটা পার্সেন্টেজ, এইটা 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100 মানে 2%। তাহলে কত হচ্ছে, 6%। তাহলে উত্তর কোনটা, হুইচ ওয়ান, 6%। ক্লিয়ার? আই থিঙ্ক প্রথম অ্যাপ্লিকেশন হিসেবে এটা খুব একটা খারাপ না। ওকে, পরের প্রবলেমটা দেখি এবার তাহলে আমরা। তাহলে আমাদের নেক্সট প্রবলেমটা আমরা কি দেখছি এবার, নেক্সট প্রবলেমটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 22.42 গ্রাম কোনো একটা বস্তুর ওয়েট। তাহলে আমরা চুপচাপ লিখতে থাকি, ডেটাগুলোকে লিখে ফেলতে হবে। তাহলে এটাকে আমরা মাস যেহেতু এম দিয়ে লিখছি, 22.42। ওকে, ভেরি গুড। নেক্সট, হ্যাজ এ মেজার্ড ভলিউম, ভলিউমটা বলে দিয়েছে কত, ভি, ভলিউম ভি হয়, আমরা লিখতে পারি 4.7 সিসি। হ্যাঁ, কেউ ওই বলে ভলিউমের জায়গায় ভি না লিখে আমি অন্য কিছু লিখবো, লিখতেই পারো, কিন্তু এটা মনে রাখার সুবিধার জন্য যে ভি ফর ভলিউম, এম ফর মাস, এরকম। দ্য পসিবল এরর, ইম্পর্টেন্ট টার্মগুলো এবার আসছে আস্তে আস্তে। কী বলছে, পসিবল এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড ভলিউম।
এররগুলো বলে দিচ্ছে 0.01 গ্রাম অ্যান্ড 0.1 সিসি। ইম্পর্টেন্ট জিনিস বলে তো আছে পসিবল এরর, তার মানে এরা কারা 0.01 গ্রাম অ্যান্ড এটা, তার মানে ডেল্টা এম যেটা সেটা হচ্ছে 0.01 গ্রাম এবং ডেল্টা ভি সমান সমান 0.1 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। তো নেক্সট আমরা দেখব দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য ডেন্সিটি। দেখো ডেন্সিটি এরর তোমাকে বার করতে হবে। ডেন্সিটি মানে কি? ডেন্সিটির এক্সপ্রেশন কি তুমি জানো? ডেন্সিটি রো সমান সমান এম বাই ভি, মাস ইন বাই ভলিউম। ম্যাক্সিমাম এরর ইন দ্য ডেন্সিটি, বা তোমাকে যেটা হয় উত্তরের পার্সেন্টেজ আছে, ঠিক আছে? তার মানে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডেল্টা রো বাই রো। ক্লিয়ার? বি ক্লিয়ার। উত্তর পার্সেন্টেজ আছে। তাহলে কত হচ্ছে? রো হচ্ছে এম বাই ভি। তো এইবার যখন এইরকম এক্সপ্রেশন থাকবে, দেখো মেথডগুলো শেখো প্রত্যেকটা। আমি চয়েস করেছি এই কারণে এইভাবেই, যাতে করে যে মেথডগুলো আছে মেথডগুলো তোমরা শিখে নিতে পারো, যে কোন সময় কী অ্যাপ্রোচে এগোবো, অ্যাপ্রোচটা শিখে নিতে পারো। তো এটাকে আমরা লিখবো এইভাবে, এম ইন্টু ভি টু দি পাওয়ার -1, মানে আমাদের পাওয়ারের ফর্মে, তাই না? তাহলে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা কি পাচ্ছি ফর্মুলা থেকে? ডি রো বাই রো সমান সমান এম, কোনো পাওয়ার নেই, তার মানে ডি রো না দিয়ে আমরা যদি ডেল্টা দিয়ে দিই সেটাই ভালো হয় মনে হয়, ডেল্টা রোই লিখি। ডিটা অন্য কিছু মিন করে ফেলবে, লিখলাম। এ প্লাস হয় না মাইনাস হবে? মাইনাস -1 আছে না, তাই মাইনাস, তাই ডেল্টা ভি বাই ভি হয়ে গেল। তোমার ভুল, বলেছিলাম প্লাস হবে সব, বলেছিলাম প্লাস হবে সব। ওকে, আমি মডটা নিলাম না কারণ আমি ধরে নিই সব প্লাস ভ্যালুগুলোই দেবো, মাইনাস ভ্যালু দেবো না, মেন্টালি আমি সেট করে নিয়েছি এটা। তাহলে ডেল্টা এম এর ভ্যালু কত? তোমরা একটু নিজেরা ক্যালকুলেট করো দেখি, নিজেরা করো। আমি আগেই বলেছি যে এই প্রবলেমগুলো যখন আমি তোমায় দিচ্ছি আমি কিন্তু ক্যালকুলেট করে নিয়েই বসছি, প্রত্যেকটা হাতে করে নিয়েছি, এবং সেহেতু ভ্যালুগুলো আমার জানা আছে, কিন্তু তোমাদের কিছু জানা নেই, সুতরাং তোমাদের হাতে করতে হবে। তো যাই হোক, ডেল্টা এম এর ভ্যালু কত হচ্ছে? 0.01 গ্রাম, 0.1 গ্রাম বাই এম এর ভ্যালু কত? 22.42। কি গ্রাম তো অবভিয়াসলি, প্লাস ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি কত? ডেল্টা ভি হচ্ছে 0.1 সিসি বাই ভি কত? 4.7 সিসি। এক্সামের সময় তুমি এত কিছু তো নিশ্চয়ই লিখবে না, জাস্ট ক্যালকুলেট করবে, 1.5 লাইনে ক্যালকুলেশন হবে। কত হবে? এইটা মোটামুটি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো, ডেল্টা রো বাই রো ইন্টু 100। আমি লাস্ট স্টেপ অবধি করে দিই, মানে লাস্ট স্টেপের আগের স্টেপ অবধি করে দিয়েছি, কারণ এরপর ক্যালকুলেশন নিজে হাতে করে দেখো আসে কি না। যেটা আসবে সেটা হচ্ছে এই যে এটা, এই যে ক্যালকুলেশন, এটা আসবে হচ্ছে 0.02, তার সঙ্গে 100 মাল্টিপ্লিকেশন ইন্টু 100, কত হবে? 2%। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2%। এখন 0.02 আছে কিন্তু এখানে, তাই না? ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ফট করে হয়ে যাবে, সাবধান। চলো নেক্সট প্রবলেম। তাহলে আমাদের এবার নেক্সট প্রবলেমটা দেখি। এবার নেক্সট প্রবলেমে আমরা কি দেখছি? পার্সেন্টেজ এরর দেওয়া আছে মাস অ্যান্ড স্পিডের, 2% অ্যান্ড 3% রেসপেক্টিভলি। তো এরর ইন দ্য এস্টিমেট অফ কাইনেটিক এনার্জি জন্য আমাদের এরর কত হবে এটা বের করতে হবে। দেখো তাহলে কি কি বলছে? পার্সেন্টেজ এরর অফ মাসের এবং ভলিউমে বলা আছে। তো পার্সেন্টেজ এরর যখন বলা আছে তখন কত লিখবো? ডেল্টা এম বাই এম, এটা কত? 2% মাসের জন্য, ভালো করে বোঝো এটা, 2% ফর মাস এবং 3%, কালিটা ঠিক ভালো বসলো না, 3% ফর স্পিড। তো ডেল্টা এম বাই এম সমান সমান 2% পেয়েছি। আর কি বলা আছে না, ডেল্টা ভি বাই ভি সমান সমান কত? 3%। ক্লিয়ার? তাহলে ডেল্টা ভি বাই ভি যদি 3% এবং 2%, এবার তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন কি?
কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন কি? যদি না জেনে থাকো জেনে নিতে হবে, হাফ এমভি স্কোয়ার। নাও তোমাকে কি বলেছে, পার্সেন্টেজ বের করতে বলেছে বোধহয়। দেখি, দ্য এরর ইন দ্য এস্টিমেট, দ্য এরর ইন দ্য এস্টিমেটের যথারীতি অ্যান্সার সব পার্সেন্টেজে আছে, সুতরাং ইউ হ্যাভ টু বি ইন পার্সেন্টেজ, মানে ডেল্টা ই বাই ই। কত? ডেল্টা ই বাই ই সমান সমান কনস্ট্যান্টের কথা কি বলেছিলাম? দেয়ার শুড নট বি এনি কনস্ট্যান্ট ইন দ্য এরর ক্যালকুলেশন। এরর ক্যালকুলেশনে কোনো কনস্ট্যান্ট থাকবে না। না না না, না মানে না। আচ্ছা, এটা কি এম দেখি, বুঝলে? নইলে তোমাদেরই সমস্যা হবে। এই যা, তাহলে এটা হচ্ছে ডেল্টা এম প্রথম টার্মের জন্য, ডেল্টা এম বাই এম। প্লাস মানে মাইনাস হবে? অবভিয়াসলি প্লাস, কোনো চান্স নেই মাইনাসে। কনস্ট্যান্ট মাথার উপর আছে দুই, দুই সামনে চলে আসবে, আর বাদ বাকি ডেল্টা ভি বাই ভি। তাহলে ডেল্টা এম বাই এম কত হচ্ছে? ডেল্টা এম বাই এম কত? 2%, ঠিক তো? ও আচ্ছা, তোমাদের আবার তো আবার স্টেপ জাম্প করলে সমস্যা হয়ে যায়, ইন্টু 100 করে দিই, সমান সমান ডেল্টা এম বাই এম ইন্টু 100। এখন তোমরা তো বোধহয় মেন্টাল ম্যাথটাতে সব কী সব আছে না, নাম শুনেছ হয়তো বা করেওছো হয়তো অনেকে। এই মেন্টাল ম্যাথ বাংলা কি জানো? আমি বেশ কিছু, আমরা তো মেন্টাল ম্যাথ বা এই থেকে কিছু ছিল না। আমি বেশ কয়েক জায়গায় গল্পে পড়েছি, পুরোনো আমলের গল্প, সেটা হচ্ছে মানসাঙ্ক। মানুষ, মানুষ মানে মন, মানসাঙ্ক। যখন ছোট ছিলাম মানসাঙ্ক টানসাঙ্ক গল্পের বইতে পড়তাম, আমাদের ছিল না এসব। তো মানসাঙ্ক পড়েছিলাম, মানসাঙ্ক মানে কি বুঝিনি, এখন বুঝি। মানুষ মানে মন, মনে মনে অঙ্ক কষা, মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ উইক হলে ডেভেলপ করে নাও, মেন্টাল ম্যাথটা খুব জরুরি জিনিস। ডেল্টা এম বাই এম ইন্টু 100, সরি এখানে একটা 100 দিয়ে গুণ করে দেওয়া দরকার ছিল আমার, যেটা আমি করিনি, করে দিচ্ছি। তো এটা কত? 2% প্লাস 2 ইন্টু 3, তাই তো? পার্সেন্টেজ কত হলো? ডিরেক্ট 8% পেয়ে যাচ্ছি না? এরর কত? হুইচ ওয়ান? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, লেটস গো টু দ্য নেক্সট প্রবলেম। বেশ, তাহলে আমাদের নেক্সট প্রবলেম ইন এ সিম্পল পেন্ডুলাম। হয়তো ফর্মুলা ভুলে গেছি, এখন ফর্মুলা ভুললেও কোনো অসুবিধা নেই। দেখো সব কিছুতে একটা ট্রিক আছে, মেথড আছে না, আমাদের হাতে ধীরে ধীরে দেখো ডেভেলপ হবে। আচ্ছা, হয়তো বা করছি আবার। আচ্ছা, এই সিম্পল পেন্ডুলাম কি বলছে? সিম্পল পেন্ডুলাম এক্সপেরিমেন্ট অফ ডিটারমিনেশন অফ অ্যাক্সিলারেশন জি, জি বার করতে হবে, ক্যালকুলেট জি, জি এর এরর বের করতে হবে। জি এর এরর বার করতে হবে। Time taken for 20 oscillations is measured by using a watch of 1 second least count. ঘড়ির ক্ষেত্রে বলে দিয়েছে 1 সেকেন্ড লিস্ট কাউন্ট হয়, তাই তো? তার মানে কি পেয়ে গেলাম প্রথমে এখানে? ডেল্টা টি সমান সমান কত? 1 সেকেন্ড বলে দিয়েছে। কথা পড়ো, দেখো মজা। দ্য মিন ভ্যালু অফ টাইম টেকেন ইজ কামস আউট 30 সেকেন্ড। ভেরি গুড। এই 30 সেকেন্ড তাহলে কি? এটা হচ্ছে টিটা, এটাই 30 সেকেন্ড। দেখো ডেটাগুলোকে আলাদা করে লিখতে হয় বারবার করে, খুঁজে 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 খুঁজে। দ্য লেন্থ অফ দ্য পেন্ডুলাম ইজ মেজার্ড বাই ইউজিং মিটার স্কেল অফ লিস্ট কাউন্ট 1 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে ডেল্টা এল 1 মিলিমিটার, তাই তো? তার মানে 0.1 সেন্টিমিটার। এইবার আসি, অ্যান্ড দ্য ভ্যালু অবটেইনড, সাদা কালিতে লিখছি তো, সাদা সাদা দাগ পড়েনি। অবটেইনড 55.0 সেন্টিমিটার। এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা? এটা হচ্ছে এল, যেটা হচ্ছে 55.0 সেন্টিমিটার। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। ফর্মুলা हमको तो पता नहीं है স্যার, ফর্মুলা ভুল গয়া। কোনো অসুবিধা নেই, এখানে ট্রিকি ব্যাপার যেটা সেটা হচ্ছে ফর্মুলা মনে রাখতেই হবে। আমি প্রথমে ভেবেছিলাম করা যাবে, তারপর দেখলাম না, ফর্মুলাটা মনে রাখতেই হবে। যাই হোক, জি ইকুয়ালস টু ফর্মুলা হয়, সেটা কিন্তু দেখো অনেক কিছু মনে রাখতে হবে, সব কিছু কি আর হয়? এল বাই টি স্কোয়ার, হ্যাঁ এল বাই টি স্কোয়ার। অন্তপক্ষে তুমি এটা মনে রাখতে হবে যে জি ইজ প্রপোর্শনাল টু এল,
এবং প্রপোর্শনাল টু 1/t²। ওকে, এবার আমাদের কিন্তু ক্যালকুলেশন ডিটারমিনেশন অফ জি পার্সেন্টেজ এরর, এখানে পরিষ্কার বলে দিয়েছে পার্সেন্টেজ এরর বার করতে, পার্সেন্টেজের উত্তর থাকুক না থাকুক আমার যায় না। যাই হোক, তাহলে এটা যখন বের করতে হবে তখন কী বের করবো? ডেল্টা জি বাই জি ফর্মুলা ইউজ করো। কনস্ট্যান্টের কোনো দরকার নেই, কনস্ট্যান্ট হ্যাজ, কনস্ট্যান্ট গায়ে তেল নেই, একদম কনস্ট্যান্ট তেল নিতে চলে গেছে, সেই তেলে বাতি জ্বালবে। এল আছে, তার মানে এল, আচ্ছা এটাকে যদি আমি সিম্পলি লিখি নাহলে আবার তোমরা বলবে স্যার প্রত্যেকে এসব আসছে এল ইন্টু টি টু দি -2। এবার ঠিক আছে, সিঙ্গেল পাওয়ার ফর্মে লেখা হলো। তাহলে এল মানে ডেল্টা এল বাই এল, পাওয়ার নেই তো, পাওয়ার মানে নেই মানে 1। এবার মাইনাস না প্লাস, এখন মাইনাসটি কিন্তু হোক মাইনাস, প্লাসই হবে, প্লাস ডেল্টা টি বাই টি। এইবার তো আমাদের হয়েই গেল মনে হচ্ছে, দাঁড়াও এই টুটা লিখে নিয়ে দেখেছো, টু প্লাস মাইনাস চক করে যে আসল দরকারি জিনিস লেখা হয়নি, গন্ডগোল হয়ে যাচ্ছিল। তাহলে ডেল্টা জি বাই জি কত হচ্ছে? ডেল্টা এল বাই এল, ডেল্টা এল কত? ডেল্টা এল 0.1। আমি আর ইউনিট লিখছি না, কারণ যেহেতু সব কেটে কুটে যাচ্ছে, আর ইউনিট লিখে কি হবে। ডেল্টা টি হচ্ছে 1 আর টি হচ্ছে 30। কত হচ্ছে? ক্যালকুলেশনটা করো, করে এটা দেখে আসবে কত, কিছু একটা আসবে। 0.068 সম্ভবত এই ভ্যালুটাই আসবে। তাহলে এরর পার্সেন্টেজ কত হচ্ছে? ডেল্টা জি বাই জি। আমাদের কি আর কি অ্যান্সার কি বুঝতে বাকি আছে? মনে হয় না। ইন্টু 100 করলে কত হবে? 6.8%। ঠিক আছে, ক্যালকুলেশন হাতে করা যেত, সময় লাগতো। আর কত সময়? এমনি অনেক সময় হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হতে চললো। নেক্সট 6.8% চলে এসছে, তখন আমি দাগ দিয়ে দিলাম 6.8%। ওকে, আচ্ছা আমাদের নেক্সট প্রবলেমটা আবার দেখি কি বলছে। ডেন্সিটি অফ এ মেটেরিয়াল, প্রথম কথা হচ্ছে ডেন্সিটি বলতে আমরা রো ইন দ্য শেপ অফ এ কিউব ইজ ডিটারমিন্ড বাই মেজারিং 3 সাইডস। আচ্ছা কিউব যখন বলে দিচ্ছে, দেখো কিউব মানে 3টে বাহু কি সমান, কিউব 3টে বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু সমান, অ্যান্ড ইটস মাস, অর্থাৎ ডেন্সিটি আমরা পাচ্ছি কোত্থেকে? রো সমান সমান এম বাই ভি থেকে, এটাই বলতে চাইছে। ইজ দ্য রিলেটিভ এরর ইন মেজারিং দ্য মাস অ্যান্ড লেন্থ, মাস এবং লেন্থের রিলেটিভ মেজারমেন্ট, রিলেটিভ এররটা বলে দিচ্ছে এটা। তো ম্যাক্সিমাম এরর ইন ডিটারমিনিং দ্য ডেন্সিটি, সেই ডেন্সিটির পূর্ণ প্রবলেমটা কথা ভেবে দেখো, প্রায় কাছাকাছি না? ইটস এ কোয়াইট ইজিয়ার মনে হতে পারে। আচ্ছা পজ করে ফেলতে পারো, পজ করে ফেলো চট করে, হয়ে গেছে? আই থিঙ্ক সো। উত্তরটা দেখো মেলাতে পারো নাকি। তো যেটা বলছিলাম যে মাসের ডেল্টা এম বাই এম ইন্টু 100, সেটা কত? 1.5%। আমি আগেরটা কি ভুল করেছিলাম? ও ঠিক আছে, তোমরা ঠিক করে নিও। ডেল্টা এল 1% লেন্থের, ডেল্টা এল বাই এল ইন্টু 100 মানে এটা কত? 1%। তুমি কিন্তু ডেটা প্রায় পেয়েই গেছো। এবার কি করতে হবে? তাহলে এখান থেকে ডেল্টা রো, দাঁড়াও একটু গন্ডল আছে, এম বাই ভি কত হবে? কিউবের ভলিউম কত? এল কিউব। একটু ডিফারেন্ট আছে, এম ইন্টু এল টু দি পাওয়ার -3। আবার আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখে ফেলছি, সুবিধা হয়তো। তাহলে ডেল্টা রো বাই রো ইন্টু 100 সমান সমান কত? পার্সেন্টেজ এরর না, কত লিখবো? ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস এই 3টা সামনে চলে এলো, পাওয়ারের 3টা বাদ বাকি পড়ে রইল ডেল্টা এল বাই এল ইন্টু 100। তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100 মানে 1.5% প্লাস 3 ইন্টু এই গোটাটা কত? 1, তার মানে 3% সমান সমান 4.5%। দেখো মিলিয়ে দেখো এলো কিনা, আসা উচিত, না আসলে ভুল, আর ভুল হলে আবার ঠিক করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।
আজকে এখানেই আমরা শেষ করি। এরর অ্যানালাইসিস মোটামুটিভাবে আমাদের কভার হয়েছে। এরর অ্যানালাইসিস মোটামুটি কভার, যেটা ইউনিট 1কে শেষ করা হলো, ইউনিট 1 ক্লোজ করা হলো। ওকে, তো তোমরা ভালো থাকো। নেক্সট দিন আমরা ইউনিট 2 শুরু করব, ইউনিট 2। ততদিন অবধি তোমরা এটাকে একটু ভালো করে দেখো, বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রবলেম আছে, সেগুলোকে একটুখানি অ্যানালাইসিস করো, অ্যান্ড উইল গেট ইট। ওকে, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। গুড নাইট। ও আবার গুড নাইট। আচ্ছা, ওকে, গুড নাইট অ্যান্ড বাই।